কথাগুলো বলেই কেবিন থেকে বেরিয়ে পড়ল যুবকটি। বাইরে দাঁড়িয়ে থাকা আয়েশা চৌধুরীর দিকে করুণ চোখে তাকায় সে। আয়েশা চৌধুরী মুখ ফিরিয়ে নিলেন। হতাশ হয়ে চলে গেল যুবকটি। আয়েশা চৌধুরীর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরহামের উপর রেগে গিয়েছে শুভ্রা। মন্ত্রীমশাইয়ের জন্য তাকে আজকে এতগুলো কথা শুনতে হলো। বদলোক একটা। ভাগ্যিস বাড়িতে ফাহিম ছাড়া তার অন্য ভাইয়েরা ছিল না। থাকলে না জানি আজকে তার উপর দিয়ে কি সুনামি বয়ে যেত। তাও তো বাকিদের থেকে কম কথা শুনতে হলো না। ছোট্ট হৃদও ছাড়েনি তাকে উপদেশ দিতে। সকলের এক কথা, বারণ করা সত্ত্বেও কেন বৃষ্টিতে ভিজল সে? টাওয়েল দিয়ে ড্রেসিং টেবিলের সামনে মাথা মুছছিল শুভ্রা। তখনই ডান দিকে গলার কাছে থাকা তিলটা চোখে পড়ে তার। সাথে সাথেই মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। ছাদে যখন আরহাম তার কানের কাছে মুখ নিয়ে এসেছিল, তখন শুভ্রার মনে সকল উল্টোপাল্টা ভাবনারা ঘুরছিল। কিন্তু তার সকল ভাবনাকে মাটি করে দিয়ে আরহাম বলে উঠেছিল, তুমি কি জানো তোমার গলার কাছের এই তিলটা কতটা আকর্ষণ করে? জানবে কি করে? তুমি তো আর আমার মতো করে দেখো নি। আর একটা কথা কি জানো, এই তিলটার মতোই একজনের তিল ছিল। ব্যাস এতটুকুই ছিল শুভ্রাকে রাগানোর জন্য যথেষ্ট। প্রথম কথাগুলোই লজ্জায় লাল হয়ে যাওয়া শুভ্রা তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে গিয়েছিল। আর একজনেরও এমন তিল আছে, কথাটার মানেটা কি? কথাগুলো মনে পড়তেই রেগে থাকা শুভ্রার রাগ আরও তরতরিয়ে বেড়ে যায়। এখন তার খুব করে ইচ্ছে করছে মন্ত্রীমশাইয়ের চুলগুলো হাত দিয়ে মুঠ করে ধরে ছিঁড়ে দিতে। কি সুন্দর ফাইমের হাতে ধরিয়ে দিয়ে ভদ্র সাহেবের মতো চলে গেলেন। অসভ্য লোক কোথাকার। শুভ্রার কাছুমাছি হয়ে যাওয়া মুখটা বারবার আরহামের চোখের সামনে ভাসছে। পেট ফেটে হাসি আসতে চাইছে আরহামের, কিন্তু তার চরিত্রের সাথে তো সেটা মানায় না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপাতত সে যাচ্ছে ফাহিমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে। যতই বিরোধী দল হোক, এক সময় তো কাছের মানুষ ছিল। ফাহিম মুখ ফুলিয়ে ড্রাইভ করছে। কোথায় চেয়েছিল আজকে একটু শান্তিতে থাকবে, কিন্তু তার শান্তিতে এক বালতি পানি ঢাললো আরহাম। কি দরকার হাসপাতালে যাওয়ার? রেজাউল চৌধুরীর নাম শুনলেই তো ওর হাত পা আগে শক্ত হয়ে যায়। এখন নাকি তাকে দেখতে যেতে হবে। কালকে রাতে কোথায় গেছিল? কে? শুভ্র ইবনাদ খান। গাড়ি জোরে ব্রেক করে ফাহিম। প্রচন্ডভাবে চমকেছে সে। চোখ বড় বড় করে তাকায় আরহামের দিকে। আরহামের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। ফাহিম ভেবে পাচ্ছে না এখন তার ঠিক কি বলা উচিত। আরহামের মিথ্যা বললেও তো লাভ হবে না, আর সত্যি বললে তো আরও বিপদ। শুকনো ঢোক গিলল ফাহিম। বনি আমার কোথায় যাবে ভাই? কি বলছেন এসব? বনি রাতে বাড়ি থেকে বের হবে এটা অসম্ভব। আপনি হয়তো ভুল দেখছেন, কিন্তু আপনি ওই রাস্তায় কি করছিলেন? আমরা তো আপনাকে দেখতে পেলাম না। দুই হাতে মুখ চেপে ধরে ফাহিম। ইস, এ কি বলে ফেললো সে? এজন্যই বুঝি রাহাত বলে, তোর মতো পেট পাতলাকে সাথে নেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এখন তো কথাটা সত্যিই মনে হচ্ছে ফাহিমের। আরহাম বাঁকা হাসে ফাহিমের বোকা কথা শুনে। আমি তোকে তো কোনো রাস্তার কথা বলিনি। ভ্রু নাচিয়ে বলে আরহাম। ফাহিমের মনে হচ্ছে এখন তার পানি খাওয়া উচিত। গলা শুকিয়ে গিয়েছে। আরহাম যদি একবার জানতে পায় এসব বিষয়ে, তাহলে নিশ্চয়ই এখন তাকে গাড়ি থেকে সোজা নদীতে ছুঁড়ে মারবে। তবুও বুকে সাহস সঞ্চয় করে বলে, আসলে ভাই, আমি কি এখানে কোনো আসল নকল জিনিসের দোকান খুলেছে যে আসলে বলছিস? আমার বউ মাঝরাতে বাড়ি থেকে বের হবে আর আমি জানতে পারবো না ভেবেছিস? তোদের বারণ করুনি এখনই কিছু না করতে। আরহামের ধমকে চুপসে যায় ফাহিম। এক নাগারে সবকিছু বলে দেয় আরহামকে। কিন্তু আরহামের কোনো প্রতিক্রিয়া না দেখে আশ্চর্য হয়। আরহামের তো এখন উচিত ছিল ফাহিমকে ইচ্ছে মতো ধোলাই করা, কিন্তু আরহাম শান্ত হয়ে বসে আছে। আরহামের শান্ত থাকা যে ঝড়ের পূর্ব লক্ষণ, তাতে কোনো সন্দেহ নেই ফাহিমের। আরহামের মুখের দিকে চেয়ে আছে ফাহিম, কোনো কিছু শোনার আশায়। আমি কি তোর বউ মনে হচ্ছে? এভাবে তাকিয়ে আছিস? ছি ছি, কি অবস্থা! এই তুই আবার ওইরকম ছিল নাকি? চোখ সরা তোর। আমার একমাত্র বিয়ে করা বউ এখন আমাকে এভাবে দেখলো না। আর তুই, আমি জানি আমি সুদর্শন, তাই বলে তুই ছিল এইভাবে তাকাবি? ফাহিম সিট থেকে কিছুটা ঝুঁকেছিল আরহামের দিকে। আরহাম যে এমন কিছু বলবে তা কল্পনাতেও হয়তো চিন্তা করতে পারেনি।
ওই রকম ছেলে বলতে কি বোঝাতে চাইছে তাকে? ইয়াক, ভাবতেই বমি বমি পাচ্ছে ফাহিমের। শেষে কিনা ওই রকম ছেলেদের সাথে তুলনা? না, ওদের তো ছেলেও বলা চলে না। না, আর একটা কথাও বাড়ানো যাবে না মন্ত্রীর সাথে। গম্ভীর মন্ত্রী নির্লজ্জ হয়ে গিয়েছে, আবার কিছু বলে না বসে। আরহামকে কয়েকটা কথা শোনাবার ইচ্ছে হচ্ছিল ফাহিমের, কিন্তু কিছুই বলল না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে গাড়ি আবারও চালানো শুরু করলো। কেউ নেই হাসপাতালের বাইরে, বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা চলে গিয়েছিল। আরহামদের জন্য এটা ভালোই হয়েছে, যদিও এমনিতেই মন্ত্রী আরহাম শিকদারের বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে আছে। তার উপর যদি এখন বিরোধী দলের কাছে আরহামদের দেখে, তাহলে উল্টোপাল্টা খবর ছাপিয়ে দেবে। আরহাম আর ফাহিম হাসপাতালের ভেতরে ঢুকে মাস্ক আর ক্যাপ পরে থাকায় কেউ চিনতে পারল না তাদের। ওরা সোজা রেজাউল চৌধুরীর কেবিনের দিকে যায়। গার্ড ঘিরে রেখেছে এরিয়াটুকু। থেমে যায় ওরা। তখনই রিসেপশন থেকে আয়েশা চৌধুরী আসেন। উনি ঠিকই চিনতে পারেন আরহামদের। কোনো কিছু না বলে নিজের সাথে রেজাউল চৌধুরীর কেবিনের দিকে নিয়ে যেতে শুরু করেন আরহামদের। গার্ডরা বাধা দিতে চাইলেও আয়েশা চৌধুরীর জন্য দিতে পারলেন না। কেবিনের দরজার কাছে এসে তিনজনই থেমে যায়। রেজাউল চৌধুরীর জ্ঞান এখনো ফেরেনি। বাইরের থেকে আরহাম আর ফাহিম তাকে দেখে আর এক সেকেন্ডও সময় ব্যয় করলো না, মুখ ঘুরিয়ে চলে আসলো তারা। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড ইকবাল সবটা দেখলেন, কিন্তু চিনতে পারলেন না আরহামদের। আয়েশা চৌধুরী মমতা ভরা নয়নে দেখলো আরহামকে। আজ হয়তো সবকিছু অন্যরকম থাকতো। তাকে তার ছেলে মেয়েদের থেকে আলাদা হতে হতো না। শিকদার পরিবারের সাথে শত্রুতা সৃষ্টিও হতো না। আরাজ বসে আছে টিচার্স রুমে। হাত পায়ে থাকা ক্ষতগুলো কত প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এসবে বেশ বিরক্ত আরাজ। ক্ষতগুলোর দিকে তাকালে বারবার খালি রাতের কথা মনে পড়ছে তার। রাতে যখন সে গাড়ি করে ফিরছিল, তখন হঠাৎই তার গাড়ির সামনে কিছু একটা দেখতে পায়। গাড়ি থামিয়ে নেমে পড়লে কয়েকজন ছেলে তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে। কিন্তু কোনো উত্তর পায়নি সে। অনেকক্ষণ ধরে এক প্রশ্ন করেও কোনো ভাবান্তর করাতে পারেনি ছেলেগুলোর। আরহাস ভালো করে দেখলো 5 জন ছেলে আছে সেখানে, সবাই কালো রঙের হুডি পরা। চেনার কোনো উপায় নেই। আর কিছু বলার সুযোগ পেল না আরাজ। পায়ে ব্যথা অনুভব করলো সে। একের পর এক হকি স্টিক দিয়ে তাকে মারছে ছেলেগুলো। কিন্তু এবার তাদের সাথে আরো একজনকে দেখতে পেল আরহাস। 5 জনের জায়গায় 6 জন হয়েছে। কিছুক্ষণ পর ওকে ওখানে রেখেই চলে গিয়েছিল তারা। আরহাসকে মেরে ফেলা যে তাদের উদ্দেশ্য ছিল না, এটা বুঝতে পেরেছিল আরহাস। সেভাবেই তাকে আঘাত করেনি তারা। বিকেলের দিকে বাড়িতে ঢোকা মাত্রই হঠাৎ কেউ শক্ত করে জড়িয়ে ধরে আরহামকে। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় আরহাম। জড়িয়ে ধরা মানুষটিকে দেখে সজোরে ধাক্কা মারে নিজের কাছ থেকে। নেহা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আরহাম অগ্নি দৃষ্টিতে তাকায় নেহার দিকে। নিতুল এসে তোলে বোনকে। নেহার চোখ ছলছল করছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন হলো না আরহামের। গর্জে উঠল আরহাম। ঠাস করে থাপ্পড় মারল নেহার গালে। নিতুলের বুকে আছড়ে পড়ল নেহা। তোর সাহস হলো কিভাবে আমাকে জড়িয়ে ধরার? ড্রয়িং রুমে উপস্থিত সকলে কেঁপে উঠল আরহামের চিৎকারে। নীলিমা শিকদার রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তিনি দেখেছেন সবটা। আরহামকে এখন শান্ত না করলে খারাপ কিছু হয়ে যাবে। আরহামের সামনে এসে দাঁড়ান তিনি। কিভাবে শান্তি হবো মা? ওর সাহস দেখে আমি অবাক হচ্ছে। নীলিমা শিকদার কোনো রকমে আরহামকে নিয়ে যান ঘরে। আরহামের শরীর জ্বলে যাচ্ছে রাগে। সোফায় মাথা নিচু করে বসে আছেন আজাদ শিকদার। মেয়ের এমন কাজে তিনি লজ্জিত। মেয়েটাকে এত করে বোঝানোর পরও একই কাজ করেছে। তারা আসার পর থেকে বাড়িটা আরো আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু নেহার এমন কাজে সবকিছু কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। নিতুল নেহাকে নিয়ে যায় ঘরে। নেহা মনে হচ্ছে সে ঘোরের মধ্যে আছে। সে ভাবতেও পারেনি আরহাম এভাবে প্রতিক্রিয়া করবে। জানলে হয়তো কখনোই এই ভুলটা করতো না নেহা। শুভ্রা আর অদিতি খিলখিলিয়ে হাসছে। তাদের কোনোভাবেই হাসি থামছে না। রাইমা চোখ গরম করে তাকায় তাদের দিকে। 3 বান্ধবী গ্রুপ কলে কথা বলছিল। রাইমা ঘর থেকে ড্রয়িং রুমে এসেছিল নীলিমা শিকদারের সাথে শুভ্রার কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই নেহার এমন একটা কাজ করে বসলো। শুভ্রা পুরো ঘটনাটা দেখেছে। প্রথমে রাগ উঠেছিল ঠিকই, কিন্তু পরে মন্ত্রী মশাইয়ের নেহার সাথে করা কাজ দেখে
কোনোভাবেই হাসি থামাতে পারছে না সে। শহরের বড় কমিউনিটি সেন্টার আজ আলোকসজ্জায় সজ্জিত। একটু খামতি রাখা হয়নি সাজানোয়। লাইটিং থেকে শুরু করে সবকিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় গার্ড বসানো। দুই পরিবারের আত্মীয়দের সাথে মিডিয়ার লোকের আনাগোনা চারিদিকে। ভিতরে প্রবেশকৃত প্রত্যেকটি মানুষকে চেক করার পর ঢুকতে দেওয়া হয়েছে। একের পর এক শিল্পপতি, মন্ত্রী, এমপি আরো নানান মানুষের আগমনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কড়া গার্ডে রাখা হয়েছে তাদেরকে। আরহাম নিজে তাদেরকে স্বাগতম জানাচ্ছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে আরহাম, সোনালী রঙে ছোট ছোট কাজ করা পাঞ্জাবিটিতে। গভীর মুখে আজকে লেগে আছে নজর কাড়া হাসি। যারা মন্ত্রীকে কখনো হাসতে দেখেননি তাদের কাছে অসম্ভব সুন্দর লাগছে সেই হাসি। কিন্তু এত সুন্দরতার মাঝখানেও চুলগুলো আজকে বেমানান লাগছে। বরাবরের মতো চুলগুলো আজকেও তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারছে না। আর কিছুক্ষণ পরই বিয়ের কার্যক্রম শুরু করা হবে। সাংবাদিকগণ লাইভ টেলিকাস্ট করছে। দুই পরিবারের সকলে উপস্থিত হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের কনে আর তার ভাইদের কোনো খোঁজ নেই এখনো। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, কিন্তু তাদের দেখা মিলছে না। শিকদার পরিবারের মুখে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কানাঘুষো শুরু হয়েছে ইতিমধ্যে সকলের মাঝে। কেউ কেউ তো বলছে বিয়ের কনে নাকি পালিয়েছে, আবার কেউ বলছে কোনো বিপদ হয়েছে হয়তো। কিন্তু এত কিছুর মাঝেও যার বউ, সেই মানুষটি ভাবলেশীন ভাবে বসে আছে। একটুও বিচলিত দেখা যাচ্ছে না তাকে। এমনকি খান পরিবারের সকলের অবস্থা আরহামের মতো। তারা দিব্যি আছে। আজমল শিকদার এগিয়ে গেলেন আরহামের দিকে। আরহাম, নাতবাবু এখনও আছে না কেন? এত সময় তো লাগার কথা নয়। কোনো বিপদ হলো না তো? কিন্তু আজমল শিকদারকে তবুও বিচলিত দেখা গেল। তার মনে ভয়েরা বাসা বেঁধেছে। ইশতিয়াক খান আজমল শিকদারের কাঁধে হাত রেখে বললেন, আরে ভাই, কোনো চিন্তা করতে হবে না। নাত জামাই বললো না 5 মিনিট, ঠিক 5 মিনিটের মধ্যেই দেখবেন ওরা চলে আসবে। শিকদার পরিবার কিছুটা চিন্তামুক্ত হলো, কিন্তু মানুষের কানাঘুষো এখনো চলছে। এর মধ্যেই কয়েকজন সাংবাদিক এগিয়ে আসেন আরহামের দিকে। একের পর এক প্রশ্ন করতে শুরু করেন তাকে। আরহাম স্বাভাবিকভাবেই সবার প্রশ্নের উত্তর দিচ্ছে। স্যার, ম্যাম এখনও আসছে না কেন? বিয়ের কোনো এভাবে উপস্থিত নেই, এর কারণ কি হতে পারে? এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু? কোথায় আবার তিনি এই বিয়েতে রাজি নন তো, যার কারণে উপস্থিত নেই? তার মতের বিরুদ্ধে কি বিয়ে হচ্ছে? সাংবাদিক জিসান নামের একজনের প্রশ্নে আরহামের স্বাভাবিকতা রাগে রূপান্তরিত হলো, কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটলো না। পা থেকে মাথা অবধি জিসানকে দেখে নিল আরহাম। কটাক্ষতার সাথে প্রশ্ন করা জিসান মন্ত্রীর এমন দৃষ্টিতে নিজের ভেতর ভয় অনুভব করলো। আরহাম সবাইকে দরজার দিকে তাকাতে বলে 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করলো। তৎক্ষণাৎ দরজায় সব লাইট ফেলা হলো। আরহাম 3 বলার সাথে সাথেই শুভ্রাকে দেখা গেল সেখানে। লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গাতে সৌন্দর্যতার বহিঃপ্রকাশ হচ্ছে শুভ্রার। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ক্যামেরার ফোকাস এখন তার দিকে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার 4 ভাই। তার 4 ভাইয়ের পরনে একই রকমের পোশাক, ধূসর রঙা পাঞ্জাবিতে হালকা সোনালি কাজ করা। তাদেরকেও অসম্ভব সুন্দর লাগছে। 4 ভাইয়ের মাঝখানে শুভ্রাকে কোনো রাজকন্যা থেকে কম লাগছে না। লেহেঙ্গা ভারী হওয়াতে শুভ্রা ভালোভাবে হাঁটতে পারছে না। রিমন আর রাহাত তার 2 পাশে 2 হাত ধরে রেখেছে। ধীরে ধীরে স্টেজের সামনে নিয়ে যেতে শুরু করলো শুভ্রাকে। আরহাম মুগ্ধ চোখে দেখছে তাকে। হাতটা অনেক কষ্টে সামলে রেখেছে সে। বারবার বুকের পাশে চলে যেতে চাচ্ছে। কি মায়াবী লাগছে তার বউকে। মন চাচ্ছে এইভাবেই দেখে যেতে। তার পছন্দ করা শাড়ি, অর্নামেন্টসে সেজেছে শুভ্রা। বাড়তি কোনো কিছু ব্যবহার করা হয়নি। সাধারণ সাজে অসাধারণ লাগছে শুভ্রাকে। আরহামের কাছে শুভ্রা দেখলো তার মন্ত্রীমশাইকে, কিন্তু মুখে হাসি ছাড়া কোনো প্রতিক্রিয়া করলো না। এতে যদিও খুব বেশি অবাক হয়নি আরহাম। সেদিনের পর থেকে শুভ্রা তার সাথে একটা কথাও বলেনি। যতবার ফোন দিয়েছে ততবারই বন্ধ পেয়েছে। আরহাম ভেবেছে সেদিনকে বৃষ্টিতে ভিজতে না দেওয়ায় হয়তো রাগ হয়েছে। সেও রাগ দেখিয়ে ফোন দেয়নি, আর না দেখা করেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে একবার শুধু নিজের কাছে নিয়ে যেতে পারলে সব কিছুর সমাধান করবে। আরহাম হাত বাড়িয়ে শুভ্রার দিকে তাকা দেয়। 4 ভাই মিলে হাসি মুখে শুভ্রার হাত তুলে দেয় আরহামের হাতে।
আরহাম শুভ্রাকে নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় বসে। কাজেই বিয়ে পড়ানো শুরু করেছে। শুভ্রার চোখ খুঁজে চলেছে কাউকে। রাইমা আর অদিতি বুঝতে পেরেছে শুভ্রা আসলে কাকে খুঁজছে। তারা ইশারায় বোঝায় তাকে আসতে দেয়া হয়নি বিয়েতে। সেদিনের বিয়েতে তো শুভ্রা এক প্রকার ঘোরের মধ্যেই ছিল, যার কারণে আরহাম কখন যে কবুল বলেছে শুনতেই পায়নি। কিন্তু আজকে সেই 3টে শব্দ শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শুভ্রা। আরহামকে যখন কাজী কবুল বলতে বলল, আরহাম স্বাভাবিকভাবেই বলে। শুভ্রা শুনে শান্তি পায়। আজকে তার মনে হচ্ছে মন্ত্রী মশাই তার, একমাত্র তার একান্ত পুরুষ। শুভ্রাকে কবুল বলতে বললে আরহামের সম্পূর্ণ বিপরীত ঘটল। কোনো রকম না থেমে একেবারেই 3 কবুল পড়ে দিল সে। হেসে ফেলল সবাই। শুভ্রা সামান্য লজ্জা পেল যদিও। অতঃপর রেজিস্ট্রি পেপারে সাইন করার মাধ্যমে তাদের বিয়ে সামাজিকভাবে স্বীকৃতি পেল। বিদায়বেলা খানবাড়ির প্রত্যেকটি মানুষ অঝরে কান্না করছে। মেয়ের বিয়ে তো কয়েকদিন আগেই দিয়েছিল, কিন্তু তখন তো মেয়েকে কাছছাড়া করতে হয়নি। শুভ্রার চোখেও পানি। একে একে বাড়ির সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছে ও। রেজিনা খান আর ফারজানা খান সংসার বিষয়ক নানা রকম উপদেশ দেয় শুভ্রাকে। সেও মনোযোগ সহকারে শোনে। কারো কান্না থামতে না দেখে এবার শুভ্রা নিজেই কান্না থামিয়ে দেয়। ধর, ভাল লাগে না। আমি তো মন্ত্রীমশাইয়ের কাছে যাচ্ছি, অন্য কোথাও তো না। এই যে আনোয়ার খান, আপনি না আমাকে দেখতে পারেন না? তাহলে এখন তো কান্না করছেন কেন? ভাবিরা, তোমরা কেন কান্না করছো? এখন কয়েকদিন শান্তিতে থাকো। কয়েকদিন তো আর আমার জ্বালা তোমাদের সহ্য করতে হবে না, তবে বেশি দিন শান্তিতে থাকতে পারবে না। আমি আবার তোমাদের জ্বালাতে চলে আসব। আমার ছোট্ট ছোট্ট গুপ্তচররা যে কোন দিন আসবে। আর এই যে আমার মায়েরা, তোমাদের হাতের একটু রেস্ট দরকার। প্রতিদিন আমাকে তুলে খাওয়াও, কিছুদিনের জন্য না হয় এই দায়িত্ব আমার একমাত্র শাশুড়ি মাকে দিলাম। তাতে অবশ্য তোমাদের জেলাস হবে না দাদু আর বড় বাবারা। তোমরা নিজেদের সব ওষুধ ঠিকঠাকভাবে খাবে। আমি কিন্তু আমার গুপ্তচর রেখে যাচ্ছি তোমাদের মাঝে। সব খবর পাই টু পাই আমাকে দেবে ও। সুতরাং কোনো ওষুধে ফাঁকি নয়। রিত, পাবো তো আমি সব খবর? শুভ্রার কথা শুনে সকলের কান্না এমনিতেই থেমে গিয়েছে, কিন্তু হৃদের কথা শুনে হেসে ফেলে সবাই। শুভ্রা এবার এগিয়ে যায় ভাইদের দিকে। তোমরা কি বলেছিলে ভুলে গেছো? আমায় বলেছিলে তোমরা কান্না করবে না। তাহলে তোমাদের চোখে পানি কেন? যাও, একজনও কথা বলবে না আমার সাথে। গাল ফুলিয়ে ফেলে শুভ্রা। কান্না করার কারণে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল, তার উপর আবার গাল ফোলানোর কারণে ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। 4 জন একসাথে এসে জড়িয়ে ধরে শুভ্রাকে। ভেতরটা যে তাদেরও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু বোনকে সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার আনন্দও হচ্ছে। কি হয়েছে তোর বোনও? ওভাবে বেরিয়ে গিয়েছিলি কেন? বল তোর ভাইয়াদের, নাকি আবারও পুরনো কিছুর পুনরাবৃত্তি করতে চেয়েছিলি? হাসে শুভ্রা। তার ভাইদের কিভাবে সামলাতে হয় তা সে খুব ভালো করেই জানে। বনি, আমাদের মতো এখন ওই মানুষগুলো তোর আরেকটা পরিবার। তাদের সম্মান এবং ভালোবাসা কোনো কমতি রাখবি না। আমরা জানি আমাদের এসব বললেও হবে, না বললেও হবে। তুই তাদের প্রাপ্য সম্মান তাদের দিবি, কিন্তু একটা কথা মাথায় রাখবি, বিপদ এখনও কাটেনি। অবশ্যই তুই নিজেকে নিরাপদ রাখবি। আমরা জানি তোর মন্ত্রীমশাই তোকে আগলে রাখবে, তবুও নিজেকে নিজেই নিরাপদ রাখার চেষ্টা করবি। আমরা আছি সবসময় তোর পাশে। 4 জন একসাথে এই কথাগুলো বলল শুভ্রাকে। জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলার কারণে কেউ শুনতে পেল না তাদের কথোপকথন। শুভ্রা মিষ্টি হেসে তাদের থেকে বিদায় নিল। তারাও চোখে পানি, ঠোঁটে হাসি রেখে বিদায় দিল তাদের একমাত্র আদরের বোনকে। এখন থেকে যখন ইচ্ছে তখন কাছে পাবে না তারা তাদের বোনকে। ভাবতেই ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তাদের। শুভ্রা আর আরহাম আলাদা একটা গাড়িতে, আর বাকিরা আলাদা আলাদা গাড়িতে। পরিবারের সবাইকে শান্ত করতে পারলেও এখন যে নিজেকেই অশান্ত লাগছে শুভ্রার। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অঝরে। নিঃশব্দে কান্না করছে সে। আদেও কি সে পারবে কাছের মানুষগুলোকে আগলে রাখতে? তা কাকেই তো চারদিক থেকে বিপদে ঘিরে রেখেছে। ভাইরা এতদিন তার ঢাল ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন নতুন পরিবেশ, কিভাবে সে সামলাবে নিজেকে? মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুভ্রার। আরহাম পাশেই বসে শুভ্রাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার চোখের পানি তার মোটেও সহ্য হচ্ছে না। শুভ্রার মাথা আলগোছে নিজের কাঁধে রাখে আরহাম। শুভ্রা বাধা দেয় না তাতে।
এখন তার একটা ভরসাযোগ্য কাঁধের দরকার ছিল, যেটা তার মন্ত্রীমশাইয়ের। গোলাপ ফুলে সজ্জিত বিছানার ঠিক মাঝে শুয়ে আছে শুভ্রা। পাশেই আরহাম শুভ্রার এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে আছে।